এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হবু বউকে থানায় বসে থাকতে দেখে হতবিহ্বল হয়ে গেল শান্ত। বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল বহু সময়। মেয়েটি সাব ইন্সপেক্টর এরশাদের সম্মুখে বসে রয়েছে, যুবথুবু মুখশ্রী, চোখ মুখে বিভৎস ভয়। মেয়েটির হাতের মাঝে পৃষ্ঠ হচ্ছে তার উনার ত্রিকোণ। শান্ত হাবিলদার সুহেলকে ডেকে নিভু গলায় শুধালো, নীল সালোয়ার কামিজ পরা মেয়েটি এখানে কেন এসেছে? স্যার, আজ সকালের আত্মহত্যা যে করেছে তার কেসটা আসছে না, ওইটার জন্য ওনারে ডাকা হয়েছে। ওটার জন্য কেন? ব্যাটার সুইসাইড নোটে ম্যাডামের নাম লিখে রাখছিল তো, তাই তো ইরশাদ স্যারে ওনারে ডাকছে। সুহেলের কথা শুনতেই কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল শান্তর। দৃষ্টি তির্যক হলো। নবনীতা তার জীবনের একমাত্র রহস্যময়ী মানুষের সাথে সর্বদাই রহস্যের একটা নিবিড় সম্পর্ক থাকে, কিন্তু ইহ জীবনেও ভাবতে পারেনি রহস্যটা মৃত্যু সংক্রান্ত হবে। আজ প্রাতকালে ঘুমের ব্যাঘাত ঘটে ডিআইজি আজমল মাহমুদের কলে। ফোনটি ধরতেই বুড়ো মানুষটির শ্লেষরা জড়িত কণ্ঠ কানে ভেসে ওঠে। শান্ত, কোথায় আছো? তাড়াতাড়ি বুড়িগঙ্গার কাছে আসো। জি স্যার। হ্যাঁ স্যার, পরও করতে পারবে, আপাতত বুড়িগঙ্গায় আসো। চোখ কষলে উঠে বসল শান্ত। সাথে সাথেই তীক্ষ্ণ ব্যথা মস্তিষ্ককে দুর্বল করে তুলল। খানিকটা বিরক্তিও লাগলো। বিয়েজনিত মহামূল্যবান ঘটনার জন্য সে 10 দিনের ছুটিতে আছে, তবু ডিআইজি সাহেবের কোনো কাণ্ড জ্ঞান নেই। তিনি সকল সাতটায় তাকে ঘুম থেকে তুলে বলে, বুড়িগঙ্গায় আসো। শান্ত গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর মুখ ঘষতে ঘষতে বলল, কেন স্যার? সাঁতার প্রতিযোগিতা করব, আর বেটা কাজ আছে, তাই তো আসতে বলছি। জেলা প্রশাসক সাহেবের ছোট ছেলে আত্মহত্যা করেছে, কেসটা তোমাকেই নিতে হবে। বলে খট করে ফোন রেখে দিলেন বান্দা। লোকটি পদে ডিআইজি হলেও শান্তির মনে হয় সে আসলে তার ছেঁড়া পাবলিক। শুধু তার ছেঁড়া নয়, তার গুণে গুণে 64টা তার ছেঁড়া। নেহাত তার প্রয়াত বাবার বন্ধু, তাই আজমল সাহেবের সাথে তার সখ্যতা অনেক। সখ্যতা হওয়ার যতটা ভালো দিক আছে, খারাপ দিকও তার থেকে দ্বিগুণ রয়েছে। তাই তো ছুটিতে থাকা সত্ত্বেও শান্তকে তার মূল্যবান ঘুমের জলাঞ্জলি দিয়ে ছুটে যেতে হচ্ছে বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার উপরে ভাসমান এক নৌকার মাঝি আজ ভোরবেলায় একটা যুবকের লাশকে ফুলে ফেপে উঠতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ফলে উপায়ন্তর না পেয়ে ফোন ঘোরায় থানায়। লাশটি তীরে আনতে জানা যায় এটি আর কেউ নয় বরং জেলা প্রশাসক মামুনার রশিদের ছোট্ট পুত্র নিয়ন। রীতিমতো শহরে উত্তেজনা সৃষ্টি হয়। তাই তো ডিআইজি স্যারকেও সব ফেলে ছুটে আসতে হয়। নিয়নের লাশটি সূক্ষ্মভাবে বিবেচনা করার পর পুলিশের মাথায় হাত পড়ে। সারা দেহে মশা কামড়েরও আচর নেই, অথচ মামুন সাহেবের এক বাক্য তার ছেলেকে কেউ খুন করেছে। ইনভেস্টিগেশন অফিসার হিসেবে এসপি আরিফিন শান্তির বেশ সুনাম পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। আজ অব্দি মোট 22টি কেস সে সলভ করেছে। 30 বছরের ক্ষুদ্র সময়ে এটা বিশাল একটি কৃতিত্ব। তাই তো আজমল সাহেবের বিশ্বাস এই কেস শান্তই সমাপ্ত করতে পারবে। শান্ত বহুবার বোঝাতে চাইলো, স্যার আমি ছুটিতে আছি, অন্যরাও তো আছে। না, এটা অনেক গুরুত্বপূর্ণ কেস, তাই এটা তুমিই নিবে এবং রহস্যের সমাধান করবে। কিন্তু স্যার আমার বিয়ে। আর রাখো বিয়ে, মেয়ে গেলে মেয়ে পাবে, কিন্তু মেডেল জেতার সুযোগ গেলে সেটা পাবে না। আর তুমি হচ্ছ টল ড্রাগ হ্যান্ডসাম গায়, তোমার 10 বছর পরে বিয়ে হলে সমস্যা হবে না। শান্তর মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখলো। এই পাগলের সাথে কথা বলে লাভ নেই, এ বুঝবার নয়। এখন মাদার বাংলাদেশ বুঝলে হয়। শান্ত এগিয়ে টেবিলের কাছে গেল। ইরশাদ সাহেব তাকে দেখতেই বলল, স্যার কিছু বলবেন? ওনার জিজ্ঞাসাবাদ শেষ হলে কেবিনে পাঠিয়ে দিও। নবনীতা চোখ তুলে একবার চাইল শান্তির দিকে। শান্তির মুখ পানে চাইতেই তার বিষণ্ণ চোখ জোড়া চকচক করে উঠল। ভীত কণ্ঠে বলল, আমি বাড়ি যাব। শ্যামা মুখে গড়ে পড়ল এত সময়ে জমে থাকা বিষাদ সিন্ধুর বিন্দু। দুর্বল কায়া এখনো কাঁপছে। গোলাপ পল্লবের ন্যায় নিটল অধর নড়ছে ক্ষণে ক্ষণে। শান্তির মনটা হুট করে খারাপ হয়ে গেল। কেন হলো জানা নেই। হয়তো মেয়েটিকে অসহায়ের মতো দেখতে ভালো লাগছে না। অবশ্য হবে না কেন। মেয়েটিকে আর পূর্বে যখন দেখেছিল তখন সে ছিল কাশফুলের ন্যায় চঞ্চল। এখনো মনে আছে 4 মাসের আগের ঘটনা। মাদার বাংলাদেশ অর্থাৎ হ্যানা বেগমের চরম অত্যাচার ও জ্ঞান থেকে মুক্তি পাবার জন্য অবশেষে বিয়ে নামক ঘণ্টাটি গলায় ঝুলাতে সম্মতি প্রদান করে শান্ত।
ফলে নিজ থেকে গুনে গুনে 8 বছরের ছোট একটি মেয়েকে দেখাতেই তাকে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা। কথাবার্তার এক পর্যায়ে তাকে এবং কনে একটি নির্জন ঘরে বন্দি করা হয় কথাবার্তার জন্য। সেখানে প্রথমবারের মতো শান্তের পরিচয় হয় তার হবু সহধর্মিনীর সাথে। শান্ত নিপুণভাবে মেয়েটিকে অবলোকন করে বহু সময়। ভেবেছিল মেয়েটি অতিশয় নরম গাভীর মতো নিরীহ, কিন্তু মুহূর্তে তার সকল ধারণা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যখন কানে আসে, আমাকে বিয়ে করলে আপনি হবেন বাংলাদেশের ভাগ্যবানদের একজন, কারণ আমার মধ্যে একটি সুপার পাওয়ার আছে। আমি স্বপ্নে যা দেখি তা বাস্তবে ঘটে। চায়ের প্রথম চুমুক মুখে তুলতে বিষম খেল শান্ত। খক খক করে কেশে নিল মিনিট দুয়েক। কোনো মতে নিজেকে সামলালো। তারপর চোখ বড় বড় করে তাকালো সামনে বসে থাকা সাদা সিধে গরনের শ্যামবর্ণের মেয়েটির মুখশ্রীতে। মেয়েটির নাম নবনীতা। অনেক সময় তাকে থাকার পরও মেয়েটির মুখভাব বদলালো না। এখনো তার গাম্ভীর্য অমলিন। তার মুখভাব দেখে বোঝা যাচ্ছে না সে কি মজা করছে নাকি সিরিয়াস। মজা করে থাকলে মেয়েটি উন্মাদ, আর যদি সিরিয়াস ভাবে বলে থাকে তবে সে বদ্ধ উন্মাদ। শান্ত কিছু বলতে যাবার আগেই মেয়েটি ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, মজা করছি না, সত্যি বলছি। অনেক প্রমাণ আছে। ধরুন আমি দেখলাম আপনি মর্নিং ওয়াক করতে গেছেন আর একটা কুকুর আপনার পঞ্চাতে কামড় দিয়েছে, সেটা সত্যি ঘটবে। নবনীতার কথায় ভ্রু কুঁচকে গেল শান্তির। সে তের্যক দৃষ্টিতে মেয়েটিকে দেখছে। মেয়েটি হাসছে, কি অদ্ভুত হাসি। নবনীতা আবারও হাসি থামিয়ে বলল, আগে মনে করতাম ঘটনাগুলো কাকতালীয়, কিন্তু আসলে না। এটা আমার সুপ্ত সুপার পাওয়ার। আমি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখি। শান্ত ঠুট করে সাদা সিধে গরনের নির্গেহ গাভীর ন্যায় নারীকে মনে হতে থাকলো ধূর্ত খ্যাকশিয়াল। মেয়েটির স্বচ্ছ চোখের মাঝে উকি দিচ্ছে অজস্র অব্যক্ত রহস্য। মা শেষমেশ কিনা খুঁজে খুঁজে একটা পাগল মেয়েকে পছন্দ করলো। শান্ত বিদ্রুপের স্বরে বলল, মজা করার জায়গা পেলেন না নাকি? আজকের মুরগি আমি। বিশ্বাস করলেন না তো? কেউ করে না, কিন্তু যখন বাস্তবের মুখোমুখি হয় তখন বিশ্বাস করতে বাধ্য হয়। আচ্ছা, আপনাদের তো গত পরশু আসার কথা ছিল, এলেন না কেন? আসবেন কি করে? আপনার বাইকটা যে চুরি গেছে। নবনীতার শীতল কণ্ঠের কথাটা শুনতেই মস্তিষ্কে ঝংকার উঠল শান্তের। এই কথাটি তো কেউ জানে না, এমনকি মাও না। তাহলে মেয়েটি জানলো কি করে? নবনীতা হাসছে। ভয়ঙ্কর সুন্দর সেই হাসির দমক। সুন্দর জিনিস কি সর্বদাই ভয়ঙ্কর হয়? কে জানে। শান্ত যখন গভীর চিন্তায় মগ্ন, তখনই নবনীতা দ্বিতীয়বারের মতো তাকে চমকে দিয়ে বলল, আমি কিভাবে জানলাম ভাবছেন তো? আমি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, বাইকটা গতকাল বিকেলে পেয়েছেন তাই না? বাংলা মোটরসের মোড়ে। শান্তের মুখে বিমূঢ়তা। সে কি উত্তর দেবে তার জানা নেই। সে সত্যি গতকাল বাংলা মোটরসের মোড়ে বাইকটি পেয়েছিল, কিন্তু এই ঘটনা সে এবং তার কলিগ এরশাদ ছাড়া কেউ জানে না। মেয়েটা কি করে জানলো? জানতেই পারে, হয়তো সে স্টক করেছিল তাকে। শান্তের শান্ত মস্তিষ্ক নিমিষে স্থির হলো। নিউরনের রেশারেশি থেমে গেল। বেশ শীতল স্বরে বলল, চমকে দেবার পদ্ধতি ভালো ছিল, কিন্তু ম্যাডাম আমি পুলিশ, যুক্তি খাটিয়ে কেস সমাধান করি, তাই এসব চালাকি আমার সাথে না। নবনীতা হাসল, স্বচ্ছ স্নিগ্ধ হাসি। সেই সাথে বাগালে টুল পড়ল। সাথে দেখা গেল তার গ্যাস দাঁতের মেয়েদের হাসলে মুক্ত ঝরে। এতদিন বইয়েই পড়েছিল, আজ দেখেছে। নবনীতা হাসি থামিয়ে বলল, বিশ্বাস অবিশ্বাস মানুষের ব্যক্তিগত, তাই আমি জোর করব না। তবে যাবার সময় গাড়িটা সাবধানে চালাবেন। আজকাল বাইকওয়ালা গুলো স্ট্যান্ডের নামে হুটহাট টুকে দেয়। আরেকটি কথা, আমি শুধু স্বপ্নের ভবিষ্যতেই দেখি না, সেটা কিঞ্চিত পরিবর্তনও করতে পারি, কিন্তু সেটা অতীব সামান্য, তাই সাবধান। তখন মেয়েটির কথা আমলে না নিলেও শান্ত সত্যি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। সত্যি একটি বাইক তাদের গাড়িতে ঠুকে দিয়েছিল, কিন্তু ভাগ্যবশত হেডলাইট ভাঙা ছাড়া আর কিছুই হয়নি। নয়তো দুর্ঘটনাটি মারাত্মক রূপ নিলে গাড়ি ফ্লাইওভার থেকে পড়ে যাবারও সম্ভাবনা ছিল। দুর্ঘটনাটি ঘটার পর বারবার নবনীতার কথাগুলো মস্তিষ্কে ভাসছিল শান্তির। এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি মেয়েটি সত্যি বলেছিল? কিন্তু সেই রহস্যের সমাধান ঘটাতে পারেনি সে, কারণ হবু বধূর রহস্য সমাধানের চেয়ে শহরের খুনি ডাকাত ধরা বেশি জরুরি। ফলে মা আর বাংলাদেশ যে তার বিয়েও পাকা করে ফেলেছে সেটাও সে জেনেছে সপ্তাহ খানেক। 4 মাস পর আজ মেয়েটিকে দেখেছে, তাও থানায়। ভাবতেই অবাক লাগছে। নবনীতার সামনে 4 কাপ, ঠান্ডা হয়ে গেছে চা। শান্তের কেবিনে জবুথবু হয়ে বসে আছে সে।
লম্বা মেয়েটি পিঠ বাঁকিয়ে বসে খুবই ছোট লাগছে। শান্ত ফাইলটা এক নজর দেখতে দেখতে বিদ্রুপের স্বরে বলল, এই মৃত্যু কি স্বপ্নে দেখেছিলে? এটা খুন। নবনীতার কথা শুনতে ভ্রু কুঞ্চিত হলো শান্তির, কপালে ভাঁজ গাঢ় হলো। সে তো বাজে দেখেছিল, কিন্তু তার উত্তরে অবাক না হয়ে পারল না। অবাক স্বরে বলল, খুন? তুমি জানলে কি করে? কারণ আমি তারে দেখেছি। নবনীতার সামনে চায়ের কাপ, ঠান্ডা হয়ে গেছে চা। শান্তির কেবিনে জুবুথুবু হয়ে বসে আছে সে। লম্বা মেয়েটি পিঠ বাঁকিয়ে বসায় খুবই ছোট লাগছে। শান্ত ফাইলটা এক নজরে দেখতে দেখতে বিদ্রুপের স্বরে বলল, এই মৃত্যু কি স্বপ্নে দেখেছিলে? এটা খুন। নবনীতার কথা শুনতে ভ্রু কুঞ্চিত হলো শান্তির, কপালে ভাঁজ গাঢ় হলো। সে তো বাজে দেখছিল, কিন্তু তার উত্তরে অবাক না হয়ে পারল না। অবাক স্বরে বলল, খুন? তুমি জানলে কি করে? কারণ আমি তারে দেখেছি। আমি খুনিকে দেখেছি। শান্তির দৃষ্টি তীক্ষ্ণ হলো। মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হাতের ফাইলটি রেখেই তড়িৎ গতিতে নবনীতার সামনে গিয়ে বসলো সে। হুট করে এগিয়ে এসে বলল, কোথায় দেখেছো? খুন হতে দেখেছো? শান্তের বুলেট গতিতে ছোড়া প্রশ্নে বিধ্বস্ত হলো নবনীতা। কিছুটা ঘাবড়ালো বটে। সকাল থেকে কম ঝামেলার মুখোমুখি তো হয়নি সে। শান্তের প্রশ্নগুলো শুনতেই দৃষ্টি নামিয়ে নিল নবনীতা। বিড়বিড় করে বলল, স্বপ্নে। শান্তের এত উৎসাহে শুধু পানি নয়, একেবারে যেন ঠান্ডা ঢেলে দেওয়া হয়েছে। মুহূর্তে রাগের সমস্ত শরীরের লোম অব্দি জ্বলে উঠল। রাগ না সামলাতে পেরে চিৎকার করে উঠল সে। ফাইজলামি পেয়েছো? সবকিছুর তো একটা লিমিট থাকে, কিন্তু তোমার সেই জ্ঞানটুকু নেই কোথায় কি বলা যায়। একটি ছেলে মারা গেছে, এখানেও তোমার স্বপ্নের গুণগান গাইছো? তুমি কি সত্যি পাগল নাকি তার ছেঁড়া? আচ্ছা, আমার কথা বিশ্বাস কেন করেন না বলুন তো? আমার স্বপ্ন যে ভুল হয় না তার জলজান্ত প্রমাণ তো আপনি পেয়েছেন। তাহলে বিশ্বাস করতে দোষ কোথায়? নবনীতাও দমল না। তার গলার স্বর বাড়ল, চোখে মুখে ফুটে উঠল অদম্য অস্থিরতা। সে নিজেকে বিশ্বাস করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। শান্ত হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করলো। মনে মনে আওড়ালো, শান্ত, শান্ত হ। মেয়েরা মায়ের জাত, ওদের মারা যাবে না। শান্ত হ। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল সে। কপালের উপর চুলগুলো টেনে পিছনে ঠেলে গা এলিয়ে দিল সোফায়। তারপর কঠিন গলায় বলল, কাকতালীয় শব্দটির সাথে পরিচয় আছে? আমার ঘটনার কথাটা মিলে যাওয়াটা একটি কাকতালীয় ঘটনা। প্রতিটা মানুষের অচেতন মন কিছুটা হলেও ভবিষ্যৎবাণী করতে পারে। প্রেডিকশন মাঝে মাঝে খাটে, মাঝে মাঝে খাটে না। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমিও 15টা ভবিষ্যৎবাণী করলে 2-একটা খেটে যাবে, ইভেন খেটে যায়ও। তাই বলে আমি জাঙ্গিয়া পরে বাবা সেজে তোতা হয়ে রাস্তায় মানুষের হাত দেখে বেড়াবো না। কাকতালীয় ঘটনা একবার দুবার ঘটে, বারবার যদি সেটা ঘটে তবে সেই ঘটনাকেও কি কাকতালীয় ট্যাগ দিবেন? নবনীতার কণ্ঠের দৃঢ়তা বাড়ল। তার চোখ মুখ শক্ত, কোনো জড়তা নেই। এই ব্যাপারটি ভাবাচ্ছে শান্তকে। মিথ্যে কথা বললে মানুষের মাঝে একটা ভয় এবং জড়তা কাজ করে। মনের মাঝে ভয় থাকলে মস্তিষ্ক কাজ করে, কিন্তু স্বচ্ছন্দে নয়। ফলে জড়তা আড়ষ্টতা দেখা যায়। কিন্তু নবনীতার মাঝে তেমন কিছুই পরিলক্ষিত হলো না। বরং তার মাঝে যে অস্থিরতা, সেটা তার কথা বিশ্বাস না করার জন্য। শান্ত কপালে ঘষল, ধীর কণ্ঠে শুধালো, খুনি দেখতে কেমন? শান্তের প্রশ্নে প্রথমে বিস্মিত হলেও নিজেকে নিপুণভাবে সামলে নিল নবনীতা। ধীর কণ্ঠে বলল, আমি তার মুখ দেখিনি, মানে মাস্ক পরা ছিল, কালো মাস্ক। ডিটেলসে বল, স্বপ্নে কি দেখেছিলে? আমার স্বপ্নটা বিক্ষিপ্ত ছিল, সিন বাই সিন না, তবে ঝাপসা ঝাপসা। একটি গাড়ি, সাদা গাড়ি, এসে দাঁড়ালো বুড়িগঙ্গা ব্রিজের সামনে। ড্রাইভিং সিটের দরজা খুলে বের হলো একটি লোক, তার মুখে কালো মাস্ক। সে ঘুরে গিয়ে পাশের দরজাটা যখন খুলল, সেখানে নিয়নকে দেখেছি ঘুমন্ত অবস্থায়। লোকটি নিয়নকে ঘাড়ে তুলল, তারপর ব্রিজ থেকে ফেলে দিল। ঝপাং করে পানির শব্দ কানে আসতে আমার ঘুম ভেঙে গেল। নবনীতার কথা শেষ হতে আর চোখে তাকালো শান্তর দিকে। শান্তর মুখশ্রীতে অবিশ্বাসের মেঘমেদুর, চোখের দৃষ্টি সন্দিহান। সে বিশ্বাস করেনি। নবনীতা হাল ছেড়ে দিল। অজানা মানুষকে বিশ্বাস করানোর ইচ্ছে তার নেই। সব পুরুষ একই, শুধু খোলসটা আলাদা। নবনীতার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে শান্ত জিজ্ঞেস করে উঠল, নিয়নের কাছে সুইসাইড নোট পাওয়া গেছে। নোটটি ওর পকেটে ছিল, পলিথিনের ভেতর। সেখানে তোমার নাম লেখা ছিল।
তুমি নিয়নকে চেনো কিভাবে? নবনীতা কিছু সময় চুপ করে রইল, তারপর ধীর গলায় বলল, নিয়ন আর আমি একই সাথে পড়াশোনা করতাম। আমার ক্লাসের বখাটে ছেলেদের মধ্যে একজন। বখাটে বললাম কারণ বাবার ক্ষমতার অপব্যবহার সর্বদাই ওর মধ্যে দেখা যেত। সবার উপর প্রভাব বিস্তার করা, ভয় দেখানো, এটাই যেন নিত্যদিনের অভ্যাস। আমাদের ক্লাসের প্রায় সবার সাথেই ওর একটা ঝামেলা ছিল। আমার সাথে ওর একটু ঝামেলা ছিল, কিন্তু ঝামেলাটা খুব নগণ্য। কিছুদিন পর সেটা সমাধানও হয়ে গিয়েছিল। ও কেন আমার নাম লিখলো আমার জানা নেই। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা একটি বিষয়কে কেন্দ্র করে নয়, অনেকগুলো বিষয়ের মিশ্রণ। নিয়নের কাজ কখনোই ভালো লাগে না আমার। ব্যক্তি হিসেবে আমি ওকে বলবো ডাহা ফেল। সবার ওপর নিজের কৃতিত্ব জাহির করাটা আমার অপছন্দ, অতীব অপছন্দ। কিন্তু নিয়ন করত। ও আমার বান্ধবীকে পছন্দ করত, ওকে অনেক জ্বালাতন করত। আমার সাথে ঝামেলার সূত্রপাত সেখানেই হয়েছিল। মিটলো কিভাবে? আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তারপর থেকেই নিয়নের মধ্যে পরিবর্তন দেখা যায়। অহমিকা গুড়িয়ে গেলে যে ফাঁপা সত্তা থাকে, ও সেটারই প্রমাণ। এরপর থেকেই মোটামুটি সবার সাথেই ঝামেলাগুলো অন্ত হয়। আপনি কি আমার কোনো কথাই শোনেননি? বলছি তো এটা আত্মহত্যা নয়। ও আত্মহত্যা করার ছেলেই নয়। কেন করবে? টাকার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, জীবন মাখনের মতো। ও কেন আত্মহত্যা করবে? আচ্ছা, আমার কথা বিশ্বাস করতে কি সমস্যা? কেন বিশ্বাস করব? আমি আপনার হবু স্ত্রী। আক্কপটে উত্তর দিল নবনীতা। তার মাঝে জড়তার রেশমাত্র নেই। শান্ত ঠোঁট পাকিয়ে হাসলো, তারপর বিদ্রুপাত্মক স্বরে বলল, তাই বলে তুমি যদি বলো চাঁদ স্থির আর পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরে, আমি তো বিশ্বাস করতে পারবো না। তুমি পাগল হতে পারো, আমি নই। আর তার চেয়ে বড় কথা, তোমার কাছে প্রমাণ নেই। আমি রিপোর্টে কি লিখব? আমার স্ত্রী স্বপ্নে খুন হতে দেখেছে, তাই এটা খুন। মানুষ মানবে, পাগল ভাববে, আমাকে ভাববে পাবনা থেকে পালিয়ে এসেছি। নবনীতা অবশ্য থাকতে পারল না, উঠে দাঁড়ালো। প্রচন্ড রাগ হচ্ছে, রাগে তার আপাদ মস্তক কাঁপছে। বাবা কি দেখে এই বুড়ো লোককে পছন্দ করেছে কেবল সেই জানে। পুলিশ না ছাই, নিশ্চয়ই কারোর খাতা ছাপিয়ে চাকরি পেয়েছে, নয়তো ঘুষ। বাস্তবে সে মদন কুমার তর্কালঙ্কর। নবনীতাকে দাঁড়িয়ে থাকতে দেখে শান্ত অবাক কণ্ঠে শোধালো, কোথায় যাচ্ছ? জাহান নামে যাবেন। না, এখন না, অন্য কোনো দিন। শান্তের রসিকতায় নবনীতার রাগ বাড়ল বই কমল না। রাগান্বিত স্বরে বলল, আপনি একটা অসহ্য লোক। অসহ্য না, মহা অসহ্য। বলেই হনহন করে বেরিয়ে গেল। শান্ত মুখ টিপে হাসল। শ্যাম মুখশ্রীতে রাগ যেন অলংকারের মতো মনে হলো। মেয়েটিকে প্রথমে নিরীহ গাভী মনে হলেও এখন তাকে ক্ষুধার্ত বাঘিনী লাগছে, মন্দ লাগছে না। ভেবেছিল বিয়ে নামক ঘণ্টাটি গলায় বাঁধলেই সে হয়ে যাবে দাস। জীবনের সকল এক্সাইটমেন্টের সমাপ্তি ঘটে তার জীবন হয়ে যাবে বিনোদনহীন। কিন্তু নবনীতা মেয়েটির সাথে বিনোদনহীন হবার সম্ভাবনা নেই। একটু পাগল, একটু জেদি, একটু রাগী, কিন্তু খুব একটা মন্দ নয়। ভাবতেই হেসে উঠল শান্ত। তখনই রুমে প্রবেশ করলো কনস্টেবল সুহেল, হাতে ফাইল এগিয়ে দিয়ে বলল, স্যার, পোস্টমর্টমের রিপোর্ট ইশরাত স্যার পাঠাইছে। রিপোর্টটি দেখতেই কপালে ভাঁজ পড়ল, চোখে চিন্তা রাখা। সাথে সাথে মোবাইলটি বের করলো। অবহেলায় পড়ে থাকা কন্ট্যাক্ট লিস্টের নাম্বারে ফোন দিল, কিন্তু ফোনটি বন্ধ। ঝুমঝুমে মায়াবী সন্ধ্যা শুষে নিয়েছে আকাশের সকল রং। রাস্তার রোড লাইটগুলো জ্বলে উঠেছে, ফলে সোডিয়ামের আলোতে কালো রাস্তাটির উপর ছায়া শিল্প তৈরি হচ্ছে। কর্মব্যস্ততার পাঠ চুকিয়ে এখন ঘরে ফেরার তারা। অন্ধকার গলি দিয়ে ক্লান্ত পাজরা হাঁটছে। জানের দেখা নেই মাথার উপর পূর্ণ চাঁদ, জানাবো বধূর মতো নিজেকে আড়াল করে রেখেছে মেঘের আঁচলে। নমনীতা কিছু সময় তাকিয়ে রইল আকাশের দিকে। গুমোট হাওয়া ছুঁয়ে যাচ্ছে অবাধ্য কেশ। হাঁটতে মন্দ লাগছে না। হঠাৎ মনে হলো নির্জন গলিতে সে একা নয়। মুখটা ধক করে উঠল। অজানা ভয় ভালো লাগাগুলো শুষে নিল। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে হিমস্রোত। ভয় গাঢ় হলো যখন সরু কাঁধে কারোর স্পর্শ অনুভূত হলো। হৃদস্পন্দনের গতি বাড়ল, মস্তিষ্ক অসাড় হতে লাগলো। এই পরিস্থিতিতে ঠিক কি করা সমুচিত হবে বুঝতে পারছে না। এক সেকেন্ড চোখ ঘুরিয়ে আশপাশ দেখলো। ছুটে পালানো কিংবা চিৎকার করে লাভের লাভ হবে না। কাঁধে থাকা চটের ব্যাগে পেপার স্প্রে এবং একটা ছোট্ট চাকু থাকার কথা, কিন্তু এই মুহূর্তে তা বের করার সময় নেই। ফলে উপায়ন্তর না পেয়ে কাঁধের ব্যাগ দ্বারা নির্মমতার সাথে প্রহার করতে লাগলো সে।
গায়ের সমস্ত শক্তি সে প্রয়োগ করে সে প্রহার করছে। আহ ও শব্দের সাথে একসময় কানে এলো। নিজেকে প্রহার থেকে প্রতিরক্ষার জন্য হাত দিয়ে আড়াল করতে করতে কথাগুলো বলল নিলয়। তার গাঢ় কণ্ঠ কানে আসতেই হতচকিত কণ্ঠে বলে উঠল, তুই? নবনীতা অবশেষে ক্ষান্ত হলো। হাতখানা থামিয়ে শানিত দৃষ্টিতে তাকালো সে সম্মুখে দাঁড়ানো সৌম্য যুবকের দিকে। নিলয় তার বিশৃঙ্খল জামা ঠিক করছে। অবিন্যস্ত উস্কো খুস্কো চুলগুলোকেও হাত দিয়ে ঠিক করলো সে। নবনীতার বক্ষস্থলে জমায়িত ত্রাস ঘন ঘন নিঃশ্বাস রূপে নির্গত হতে লাগলো। শরীর এখনো ঈষৎ কাঁপছে। ভয়টা এখনো তাকে শোষণ করছে। নিলয় এখনো 2 মিনিট পূর্বের ঘটনা সামলাতে পারেনি। বিমর দৃষ্টিতে তাকিয়ে আছে। নবনীতাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার মোটেই ছিল না। নবনীতাকে যে অনেকবার হাত দিয়ে রেখেছে, কিন্তু নবনীতা শুনেনি। তাই তো ছুটে এসে কাঁধে হাত রেখেছে। উদ্দেশ্য ছিল মেয়েটি যেন থামে। অপরাধী স্বরে বলল, ভয় পেয়েছিলি? কেটেছে ভয়? নবনীতা উত্তর দিতে পারছে না। ভয় এখনো কাটেনি। তার হৃদস্পন্দনের ব্যাগ এখনো ট্রেনের গতিকে হার মানানোর ক্ষমতা রাখে। একটু স্বাভাবিক হতেই মেজাজ তিরক্ষী হয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, একটু হলেই আত্মা খাঁচা ছাড়া হতো, এখনো বুক কাঁপছে। বেহুদার কোথাকার, এভাবে কেউ পেছন থেকে হাত রাখে? আরে আমার কি দোষ? তোকে তো ডেকেছি, তুই শুনিসনি। নিলয় তার পূর্ব পরিচিত। নবনীতা চিনে। তাদের সম্পর্কের খুব পরিচিতি নাম রয়েছে, বন্ধুত্ব। বন্ধুত্বের সম্পর্কের জন্যই অল্পের উপর ছেড়ে দিল নবনীতা। রাগ দমিয়ে ক্ষান্ত হলো সে। হাঁপিয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, এখানে কি করছিস তুই? যার জন্য করে চুরি সে বলে চোর। আর কেন? তোকে খুঁজতে আসা। বাসায় গিয়েছিলাম, আন্টি জানালেন তোকে নাকি থানায় ডেকেছে, তাই তো হন্তদন্ত হয়ে আসা। আর তুই কিনা আমাকে ব্যাগ দিয়ে মেরে আদমানা করে দিয়েছিস। বাহু ঘষতে ঘষতে উত্তর দিল নিলয়। তার কণ্ঠে অসহায়ত্ব। কিন্তু নবনীতার ভ্রুক্ষেপ হলো না। দয়া দেখিয়ে সরি বলল না। ও তো ক্ষেপে বলল, বেশ হয়েছে, আরো মারা উচিত। পাষণ্ড। জানা কথা, নতুন কিছু বল। বলে সামনে হাঁটা দিল নবনীতা। নিলয়ও তার পিছু নিল। কৌতূহলী স্বরে শোধালো, তোকে থানায় ডেকেছে কেন, এটা তো বল। নিলয়ের প্রশ্নে খুব একটা ভাবান্তর হলো না নবনীতার। কৌতূহল মানুষের একটি বহু পরিচিত প্রবৃত্তি। এই প্রবৃত্তিকে কেউ কেউ দমাতে পারে, কেউ কেউ পারে না। নিলয় প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। ব্যাপারটা মাঝে মাঝে খুবই বিরক্তিকর থাকে, কিন্তু এত বছরে অভ্যস্ত হয়ে গেছে নবনীতার। তাই এখন আর খুব একটা বিরক্ত হয় না সে। সেই সাথে তার এটাও মতবাদ, মানুষের কৌতূহল থাকা উচিত। কৌতূহল আছে বলেই মানুষ উন্নতর জীব। এই প্রবৃত্তি তাকে অজানাকে জানাতে সহায়তা করে। যদিও নবনীতার মনে হয় কিছু জিনিস অজানা থাকাই ভালো, এত করে ভারসাম্য বজায় থাকে। যে সময়ে যে তথ্য জানা উচিত সেই তথ্য সেই সময়ে জানা উচিত, এতে করে গাম্ভীর্য বজায় থাকে। ভবিষ্যৎ আগে জানা মোটেও সুখময় নয়। আর জীবন তো প্রমাণ সে নিজে। সে যদি ভবিষ্যৎ না জানতো তবে তার জীবনটা আরো সুসজ্জিত হতো। বক্ষস্থলে পাথর সম অনুভূতিগুলো জমাইত থাকতো না। নিজের অপারগতা আর আফসোস হতো না। সময়ের পূর্বে তাকে দুঃখ ছুতো না। এই যে আজকের ঘটনায় ধরা যাক, সে যদি স্বপ্নে নিয়নের মৃত্যু না দেখত তবে তার হৃদয়ে ভয়ের উৎপত্তি হতো না। যখন তাকে থানায় ডাকা হতো সে আশ্চর্য হতো, সামান্য দুঃখ প্রকাশ করত, কিন্তু অজানা বিপদের ভয় হতো না। পিঠে চাপড় পড়তেই নবনীতার হুঁশ ফিরল। নীলের ধৈর্যের বাঁধ ভাঙছে। সে খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কি হলো বলছিস না কেন? নিয়ন মারা গেছে। কে? নীলয় হতচকিত দৃষ্টিতে তাকিয়ে আছে নবনীতার দিকে। তার কান বিশ্বাস করতে পারছে না যেন। বিস্ময়ের সর্বোচ্চ স্তরে তাকে উঠিয়ে যেতে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। নিজের বিশৃঙ্খল চিন্তাগুলো জড় করে কিছু বলার পূর্বেই একটি মোটর বাইক এসে ব্রেক করলো ঠিক তাদের সম্মুখে। এমন ঘটনায় দুজনেই চমকে উঠল। নবনীতা কিছু বলার পূর্বেই লম্বা দেহবান পুরুষ হেলমেট খুলে তাদের সম্মুখে এসে দাঁড়ালো। তার বিধ্বস্ত আঁখি জোড়ায় ক্ষত বিক্ষত করছে নবনীতাকে। নিজের সম্মুখে শান্তকে দেখে হতবিহ্বল হলো নবনীতা। আজ বোধ হয় তার বিস্ময় হবার দিন। কিছুদিন থাকে যে দিনে মানুষ শুধু বিস্মিত হয়। আজ হয়তো তেমনই একটি দিন। নবনীতার বিস্ময়কে সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর থামথামে স্বরে শান্ত শোধালো, তোমার মোবাইল বন্ধ কেন? ফোনটা কিছু সময়ের জন্য খাদ্যভাবে বেহুশ হয়ে গেছে। খানিকটা বিব্রত কণ্ঠে বলল, সকালে চার্জ দিতে পারিনি, তাই হয়তো বন্ধ হয়ে গেছে। শান্ত কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বেশ কিছু সময় জোরে জোরে শ্বাস নিল।
তারপর প্রখর দৃষ্টিপাত করলো নবনীতার পাশে থাকা ছেলেটির দিকে। ছেলেটি কিছু ভয়ে আছে, তার চোখ জোড়া বড় বড় হয়ে আছে। এখনই অক্ষী কোটর থেকে বেরিয়ে আসবে যেন। শান্ত কঠিন কণ্ঠে শুধালো, এই মালকে? নবনীতা একবার তাকালো নিলয়ের দিকে, তারপর স্বাভাবিক চিত্তে বলল, আমার বন্ধু। কোথায় কুড়িয়ে পেলে? কুড়িয়ে পাইনি, রাস্তায় দেখা হয়েছে। দেখে তো আজ তো চোর লাগছে। ও দেখতে চোরা টাইপ হলো, ভালো ছেলে। দুজনের কথোপকথনে নিজের প্রশংসা হজম হলো না নিলয়ের। সে বিস্মিত কণ্ঠে শুধালো, এই যে আপনি কে শুনি? আমাকে চোর বলছেন কেন? নিলয়ের প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত নবনীতাকে বলল, বাইকে ওঠো। কেন? বুড়িগঙ্গাতে ফেলে আসবো যত সব। নবনীতা কিছু সময় অগ্নি দৃষ্টি প্রয়োগ করলো শান্তর দিকে। দৃষ্টি দিয়ে বধ করতে চাইল এই মদন কুমার তর্কালঙ্কারকে, কিন্তু সে ব্যর্থ হলো। ফলে বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। নিলয়ের দিকে ফিরে বলল, নিলয়, তুই বাড়ি যা। মানে কি? আর এই লোককে? অজানা মানুষের বাইকে কেন উঠবি তুই? দেখে তো ডাকাতের সর্দার কালুয়ার মতো লাগছে। দেখতে ডাকাত সর্দার লাগলেও সে পেশায় পুলিশ, আর সম্পর্কে আমার ফিয়ান্সে। একটু বিরতি নিয়ে আমার ফিয়ান্সে কথাটা বলল নবনীতা, কিন্তু শব্দ দুটো নিলয়ের মুখভাব পরিবর্তন করে দিল। মুখশ্রীর যখন উত্তেজনা কৌতূহল শুষে ফুটে উঠল সূক্ষ্ম বিষাদের ছাপ। অবশ্য সেই বিষাদ দেখার চোখ সবার নেই। নবনীতা বাইকে উঠল। শান্ত বাইক স্টার্ট দিল। নিলয় নিভু স্বরে বলল, বাসায় যে ফোন দিসনি তো, আমি চিন্তায় থাকবো। কথাটি অত্যন্ত সাবলীল। একজন বন্ধু আরেকজনের জন্য চিন্তিত হতেই পারে, কিন্তু কথাটা মোটেও ভালো লাগলো না শান্তর। সে নবনীতাকে কথা বলার সুযোগ না দিয়ে বাতাসের ব্যাগে বাইক ছুটালো। নিলয় এখনো দাঁড়িয়ে রইল, তার চোখ জোড়া তাকিয়ে রইল নবনীতার যাবার পানে। বাইকের চাকা পিচের রাস্তা ছেড়ে চলেছে গন্তব্যে। নবনীতার অবাধ্য চুলগুলো উঠছে বাতাসের তালে তালে। তার হাত শান্তর কাঁধে, চোখ মুখে খেচে রয়েছে সে। দুদিন পর হতে যাওয়া স্বামী তাকে বিরক্ত করছে। এত কিসের তারা বুঝতে পারল না সে, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করবে না সে। শান্ত বাইকের ফ্রন্ট মিররে বারবার নবনীতার ক্ষিপ্র মুখখানা দেখছে। ফলে নীরবতা সেই ভাঙল। তোমার ড্রিম মেশিনের কথা ছেলেটা জানে? কোন ছেলে? ওই চোরা ছেলেটা। ওর একটা নাম আছে, ওর নাম নিলয়, তাই ওকে সেই নামেই ডাকুন। আর আমি সবাইকে বলে বেড়াই। শান্ত মুচকি হাসলো, তারপর শুধালো, আমি তাহলে ব্যতিক্রম? না, আপনিও সবার মতো, বরং সবার থেকে বিরক্তিকর। অকপটে কথাটা বলল নবনীতা। শান্তর হাসির মাত্রা বিস্তারিত হলো, তার শরীরে সেই হাসির দমক প্রবাহিত হলো। নবনীতা অনুভব করলো ব্যাপারটা। মানুষটি হাসলে শরীর কাঁপে। তার বড় মামারও ওই স্বভাব ছিল, শরীর দুলিয়ে দুলিয়ে হাসা। নবনীতা রাস্তায় চোখ থেকে শুধালো, আমাকে খুঁজছিলেন কেন? আমার মনে হয় তোমার কাকতালীয় স্বপ্নটা আংশিক হলেও সত্য। নিয়ন আত্মহত্যা করেনি। নবনীতার মুখভাব পরিবর্তন হলো। তার চোখে মুখে উদ্বিগ্নতা এবং কৌতূহল পরিলক্ষিত হলো। বিস্মিত স্বরে বলল, মানে? ওর ময়না তদন্তে মৃত্যুর কারণ হিসেবে হার্ট ফেইলিওর বলা হয়েছে। হ্যাঁ, হার্ট এবং ফুসফুসে পানি পাওয়া গেছে বটে, তবে মৃত্যুর কারণ সেটা নয়। ডাক্তারের ভাষ্য, পানিতে পড়ার সময়ই তার মৃত্যু হয়েছে। তবে এটা খুন নয় বলে আমার ধারণা, তাই বললাম আংশিক হলেও সত্য। পুরোপুরি সত্যি নয় কেন? নবনীতার শানিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। শান্ত আর চোখে তার কঠিন মুখশ্রী একবার দেখে নিল। বাইকের গতি সামান্য কমালো, তবে তা থামালো না। তারপর সাবলীল ভঙ্গিতে বলল, দুটো কারণে আমার মনে হয় এটা খুন নয়। এক, জেলা প্রশাসকের পুত্রের অবশ্যই একটা সিকিউরিটি ইস্যু থাকবে। ধরে নেই তার সাথে সর্বক্ষণ গার্ড থাকে না, কিন্তু সে গায়েব হয়ে যাবে 12 ঘন্টার মতো, অথচ কোনো সাড়া থাকবে না। শহরে ব্যাপারটা মানতে পারছি না, যদি না সে ইচ্ছাকৃতভাবে কোথাও যায়। আর 2, লাশ পানিতে 12 ঘন্টার মতো ছিল, অর্থাৎ তাকে পানিতে ফেলা হয়েছে গতকাল বিকেল 5টা নাগাদ। বুড়িগঙ্গা ব্রিজের মোড় সর্বদাই মানুষের ভিড়ে ডুবে থাকে। তাহলে হাইপোথেটিক্যালি তোমার স্বপ্ন সত্যি হয়েও যায় এবং তাকে বেহুশ রূপে নদীতে ফেলা হয়ে থাকে, তবে কেউ যেন তাকে দেখল না। এই দুটো প্রশ্নের উত্তর আছে নবনীতা। তাই আমার মতে এটি খুন নয়। এমনটা হতে পারে নিয়নের হৃদরোগ ছিল। ময়না তদন্তে এও জানা গেছে ওর হৃদয় দুর্বল ছিল।
সত্যি বলতে 22 বছরের ছেলে হার্ট ফেইলিওর অহেতুক হবে না যদি না তার হার্টে সমস্যা থাকে। আমার মতে সে হয়তো এখানে আত্মহত্যা করতে এসেছিল, কিন্তু মৃত্যুকে শান্ত মস্তিষ্কে অনুভব করা কঠিনই নয়, বরং কষ্টেরও। ঝাঁপ দিবে ভেবেই ওর ভয় হচ্ছিল, হয়তো সেই কারণে হার্টে ব্যথা ওঠে। ধীরে ধীরে সেটা ভয়ানক আকার ধারণ করে, ফলে তার মৃত্যু ঘটে এবং ব্রিজ থেকে পড়ে যায়। যেহেতু একা ছিল তাই কেউ হয়তো খেয়ালও করেনি, যদিও এটার প্রমাণ আমার কাছেও নেই, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক। শান্ত খুব শান্ত কণ্ঠে কথাগুলো বলে। সে খুব গুছিয়ে কথা বলতে পারে। ব্যাপারটা আগেও খেয়াল করেছিল নবনীতা। শান্ত সাইড মিররে নবনীতাকে দেখছে। মেয়েটি তার যুক্তিগুলোকে মেনে নিয়েছে কিনা বোঝার চেষ্টা করছে। নবনীতা খুব তন্ময় হয়ে তার যুক্তিগুলো বিবেচনা করছে। তারপর হুট করে বলে উঠল, তাহলে দুটো প্রশ্ন আছে। এক, আপনি বলেছিলেন ওর সিকিউরিটি ইস্যুর কথা, সে গায়েব হয়ে যাবে অথচ কেউ খোঁজ করবে না, তা কি করে হয়? হ্যাঁ, যদি সে এমন কারোর সাথে সে বের হয় যাকে নিঃসন্দেহে বিশ্বাস করা হয়, তখন ঘটনাটা আলাদা। দুই, ও যদি একাই বের হয় তবে ও কিসে করে ব্রিজ অবধি এসছে? আমি যতদূর ওকে চিনি, ও গাড়ি ছাড়া যাতায়াত করে না। ও পারে না, লোকাল বাসে কিংবা সিএনজিতেও যাতায়াত করে না। আর একটা মানুষের নিজস্ব গাড়ি থাকতে সে কেন উবার ব্যবহার করবে? ওর একটা R15 বাইকও আছে, সাথে একটি গাড়িও আছে যা গত জন্মদিনে ও বাবা। তাহলে ওর যানটি কোথায় গেল? ঘটনাস্থলে কি গাড়ি বা মোটরসাইকেল পাওয়া গেছে? যতদূর ধারণা যায়নি। একজন মৃত ব্যক্তির পক্ষে তো গাড়ি সরিয়ে দেয়া সম্ভব নয়, তার মানে ও হয়তো একা যায়নি। এবার উত্তর দিন। শান্তর হাসি চড়া হলো। সে আবারও শরীর দুলিয়ে হাসছে। তার হাসি বড্ড অবাক করলো নবনীতাকে। বিমর স্বরে শোধালো, পাগলের মতো হাসছেন কেন? তোমার সাথে থাকার সাইড ইফেক্ট। তোমার পাগলা ভাইরাস আমাকেও আক্রান্ত করেছে। শান্ত রসিকতা মোটেই ভালো লাগে না নবনীতার। ভ্রুযুগল এক বিন্দু করে তীক্ষ্ণ দৃষ্টির বাণ প্রয়োগ করলো সে, যেন সেই বাণে শান্ত হয় কুপকাত। কিন্তু আফসোস, সে সফল হলো না। শান্ত বাইকটা নিপুণভাবে কাট করে রাস্তার সাইডে থামালো। রাতের গভীরত্ব তখন বেশি। কালো আকাশে চন্দ্রমা মেঘের আড়াল ছেড়ে নিজের রূপ বিকশিত করতে ব্যস্ত। শান্ত ঘাড় ঘুরে তাকালো নবনীতার দিকে, তারপর চোখে চোখ রেখে সুগারু কণ্ঠে বলল, তোমার সরল নিরীহ মুখখানার আড়ালের তীক্ষ্ণ মস্তিষ্কখানা আমায় ডুবালো। শোনো মেয়ে, এই প্রথম কোনো নারীর প্রতি কৌতূহল জাগলো। শান্তর উক্তিটি বিনা অনুমতিতে নবনীতার কঠিন হৃদয়ে হাতুড়ি ঘাত করল। শান্তর গভীর স্বচ্ছ নয়নে তীক্ষ্ণতা নেই, চোখের ভাষাখানা খুবই মৃদু কোমল। কিছু সময় সে চোখ জোড়ার দিকে প্যাল ফেলিয়ে তাকে রইল নবনীতা। তার কান জোড়া নিমিষে গরম হয়ে গেল, হৃদস্পন্দনটা বেড়ে গেল। অসহ্যকর মানুষের মুখ থেকে এরূপ বাক্য মোটে কাম্য ছিল না নবনীতার। শক্তপোক্ত করে প্রহরী দেওয়া হৃদয়টাতে অব্যক্ত অনুভূতি হচ্ছে, যা নবনীতার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন। তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে নিল। মরণ খাদে আগ বাড়িয়ে আবার পা দিবে না সে। নবনীতাকে চরমভাবে বিব্রত করে পৈশাচিক আনন্দ পেল শান্ত। মেয়েটির বিচিত্র মুখভাব তাকে বড্ড আকৃষ্ট করছে। এক নারী, তার নানা রূপ, কখনো কঠিন, কখনো সরল, কখনো ক্রোধিত, তো কখনো লাজুক। এক বাক্যে যাকে বলা যায় সাত রঙে রঙিন রমণী, অনুসন্ধিৎসু। মন আরো জানতে চায়, অনুসন্ধান করতে চায় এই রহস্যময়ী রমণীকে। আজ প্রথমবার মাদার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে সে, যার কারণে এত অদ্ভুত রহস্যময়ীকে পাওয়া। শান্ত সময় নষ্ট করলো না, বাইক স্টার্ট দিল। ধীর কণ্ঠে বলল, আমাকে ধরে বসো। তোমার বুদ্ধির তারিফ না করে উপায় নেই। আমি সত্যি অবাক হয়েছি তুমি এত সারল্যের সাথে এত ধারালো প্রশ্ন দাঁড় করাবে। তাহলে আমার প্রশ্নের সাথে আপনি একমত? খানিকটা। এটা যে আত্মহত্যা নয় সেটা আমার প্রথমেই খটকা লেগেছিল যখন তার সুইসাইড নোটটি পলিথিনে মোড়া পেয়েছিলাম। সাধারণত আত্মহত্যা করার মোটিভ থাকলে ব্যক্তি তার সুইসাইড নোট এমন স্থানে রাখে যেখানে সেটা খুব সহজে পাওয়া যাবে, মানে তার ঘরে। যেহেতু ঝাঁপ দিয়ে মরছে, সে ওই কাগজটা পকেটে রাখবে না, কারণ কাগজ পানিতে গলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু সে তার পকেটে রেখেছিল, তাও পলিথিনে ভালো করে প্যাকেট করে। কেন? মানুষ যখন নিজেকে শেষ করতে চায় তার মস্তিষ্ক তখন অস্বাভাবিক পর্যায়ে থাকে।
অতি স্বাভাবিক কাজও করে অস্বাভাবিকভাবে, কারণ সে তার মৃত্যুকে অনুভব করতে পারে। আর স্বাভাবিক মস্তিষ্কে মৃত্যু সহ্য করা যায় না, তাই সেই অস্বাভাবিক মস্তিষ্ক এত কষ্ট একটা সুইসাইড নোটের পেছনে করবে না। সে এমন স্থানে সেটাকে রাখবে যেন খুব সহজেই চোখে পড়ে। তাই আমার ধারণা এই পুরো কাণ্ডের যে মাথা, সেই এমন একটি কাজ করেছে। ফলে যখন আমার হাতে ময়নাতদন্তের রিপোর্ট আসে, আমার সন্দেহের বাণ তীক্ষ্ণ হয়। এই জন্যই আমি হন্যে হয়ে তোমাকে খুঁজতে বের হই, কারণ সুইসাইড নোটে তোমার নাম লেখা, বুঝলে ড্রিম মেশিন। নবনীতা উত্তর দিল না। সে তাকিয়ে আছে কালো পিচের রাস্তার দিকে। রাস্তাটা যেন পেছনের দিকে ছুটছে, দেখতে ভালো লাগছে। নবনীতার বাসার কাছে পৌঁছাতেই কুকুরদের তীব্র চিৎকার হুঙ্কার শোনা গেল। অহেতুক কারণে 4টি কুকুরের মাঝে বিবাদ বেঁধেছে। বিবাদখানা কি নিয়ে ব্যাপারটি জানা গেলে ভালো হতো, কিন্তু আফসোস কুকুরদের ভাষা শান্তর জানা নেই। এদিকে নবনীতাকে একটু অস্থির দেখা গেল। সে কুকুরকে ভয় পায় নাকি নাকি তাদের চিৎকার জানা নেই। তবে মেয়েটির শান্তর শার্ট খামচে ধরে আছে। কুকুরদের ঝগড়া উপেক্ষা করে একেবারে মেইন গেটের সম্মুখে এসে থামালো বাইক। গেটের বাহিরে উদ্বিগ্ন মুখে নিঃশাদকে পাওয়া গেল। শান্ত একবার ঘড়ির দিকে তাকালো। রাত 9টার কাছাকাছি এখন সময়। ভাই হিসেবে উদ্বিগ্ন হওয়াটা অস্বাভাবিক নয়। শান্ত এবং নবনীতাকে দেখে এসে ছুটে এলো। চিন্তিত গলায় বলল, বুবু, তোর ফোন বন্ধ কেন? আব্বা চিন্তা করতে করতে বিপি বাড়িয়ে ফেলেছে। উপায় না পেয়ে আমি বেরিয়ে গেছি। নিঃশাদের কথা উপেক্ষা করে নবনীতা এখনো অনড়ভাবে বসে আছে। শান্ত বুঝতে বাকি রইল না কারণটা, তাই তার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওরা এই অবধি আসবে না, ভয় নেই। নবনীতা শান্তর কথা বিশ্বাস করলো। গতি পায়ে নামলো। সে এখনো তটস্থ, তাই শান্ত নিঃশাদকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেলের শরীর এখন কেমন? জসিম সাহেব বিছানায় আধশোয়া রূপে বসে আছে, পেছনে বালিশ। হবু শ্বশুরের সাথে 4 মাস পর আজ আবার দেখা হলো। ভদ্রলোকের উচ্চতা খুব নয়, মোটা সোটা গুলগাল মানুষ। চুল একটাও কাঁচা নয়, এমনকি ঝুপের মতো ঝুখানাও পাক ধরেছে। চোখের দৃষ্টিতে অমায়িকতা থাকলেও চেহারার গড়নে তো চাপা পড়ে গেছে। দেখতে খুব একটা সুদর্শন নন, ফলে বোঝাই যাচ্ছে নবনীতা তার সৌন্দর্য এবং উচ্চতা তার থেকে পায়নি। অবশ্য শারমিন বেগম অর্থাৎ তার মা খুব সুন্দরী এবং লম্বা মহিলা। লম্বা মহিলাদের বর হবে বেটে পুরুষ, এবং লম্বা পুরুষদের বউ হবে বেটে মহিলা। এটাই পৃথিবীর নিয়ম। তবে শান্তর ক্ষেত্রে সেটা ভুল, কারণ সেও লম্বা এবং তার হবু বধূ। ব্যাপারটা চিন্তার। আর মাঝে জসিম সাহেবের রাশভারী কণ্ঠ কানে এলো, আমার মেয়েকে থানায় কেন নেওয়া হয়েছিল তোমার জানা আছে? শান্তর বুঝতে বাকি রইল না মেয়ের প্রতি বাবার ভালোবাসা। শান্ত মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, এটা আর হবে না। আঙ্কেল? ভ্রু উঁচে প্রশ্নটি করলেন জসিম সাহেব। হাতে শান্ত বিপাকে পড়ল। লোকটিকে ধুম করে বাবা বলাটা সমীচীন নয়। বিয়ের আগে শ্বশুরকে আঙ্কেল ছাড়া আর কি বলা হয় সেটা তার জ্ঞান ভান্ডারে নেই। এর মাঝেই ফোনটা বেজে উঠল। শান্ত বিনয়ের স্বরে বলল, এক্সকিউজ মি। বলে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে মাদার বাংলাদেশ জলজল করছে, ফলে কেটে দেবার উপায় নেই। ফোনটা রিসিভ করতেই কাজের মেয়ে রেবার তীক্ষ্ণ কণ্ঠ কানে এলো, ভাইজান তাড়াতাড়ি বাড়ি আহেন, তুফান শুরু হয়েছে। রেবার কথাটা কর্ণপাত হতেই ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলল শান্ত। তুফান শব্দটির সাথে সে খুব ভালোভাবেই পরিচিত। মাদার বাংলাদেশে যখন মেজাজ সপ্তম আসমানে উঠে তখনই তুফানের আগমন ঘটে, কিন্তু অন্য সময় ফোনটা আসে ভাবি কিংবা বাড়ির ল্যান্ডলাইন থেকে। আজ ফোনটা এসেছে মাদার বাংলাদেশের মোবাইল থেকে, ফলে বুঝতে হবে এখন 10 নম্বর বিপদ সংকেত চলছে। তো শীঘ্রই তা 11 নম্বরে পদার্পণ করবে। তাই এখনই বাসায় যাওয়া উচিত। শান্ত জসিম সাহেবের উদ্দেশ্যে বলল, আজ উঠতে হবে আঙ্কেল, বাসায় কাজ পড়ে গেছে। বাড়ির অতিথি খালি মুখে বেরিয়ে গেলে অকল্যাণ হয়। তুমি কি চাও আমরা অকল্যাণের জোয়ারে ভেসে যাই? আর আমার মেয়ের সামনে বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা হোক। জসিম সাহেবের মুখ কঠিন, স্বরে গাম্ভীর্য। সে বেশ গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, তাতে সন্দেহ নেই। তবে এতে শান্তর মুখভাব বদলে গেল। সে এখন মহা বিপাকে পড়ল। একদিকে মাদার বাংলাদেশ, একদিকে তার হবু শ্বশুর। আমতা আমতা করে বলল, আঙ্কেল আমাকে যেতে হবে, এখন খাওয়ার সময় নেই। আমার বাসা তো অনেক দূর, জ্যামও আজ অনেক, তাই আজ থাক। আর এগুলো তো কুসংস্কার। এই ছেলে, তুমি বেশি বুঝো। তুমি বলতে চাচ্ছ আমি
ব্যাক ডেকেট আমি কুংস্কর পুছি আর তুমি স্বর্গজ্ঞানী জোহান গার্থ। ঠিক এই কারণে আমার পুলিশ অপছন্দ। তারা সত্যায় এসে নিজেদের চনাক্য ভাবতে শুরু করে। দেখেছো শারমিন, বলেছিলাম এই মাথামোটা পুলিশের সাথে আমার মেয়ের বিয়ে দিও না। দেখতে ফিটফাট, আসলে সদরঘাট। সুদর্শন হলে কি হবে, আজ তো গাধা। ওর নাম হওয়া উচিত ছিল আফেরিন শান্ত, কেটে রাখা উচিত গাধা শান্ত। বলে কি না আমি কুসংস্কার বুঝি। শান্ত থতমত খেয়ে গেল জসিম সাহেবের কথা শুনে। তিনি রীতিমতো চটে গেছেন। নিজেকে সামলাতে সময় লাগলো তার। লোকটিকে খুব স্বল্পভাষী, গম্ভীর, শান্ত, ধীর সম্পন্ন মনে হলেও এখন সেই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। এমন একটি শ্বশুর পাবে ইহ জীবনেও কল্পনা করেনি সে। পরে ইতস্তত কণ্ঠে বলল, আমি সেটা বোঝাতে চাইনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? তুমি বলতে চাও আমি বেকুব, আমার কপালে বলদ লেখা? না না, বলে ফেলো, কি বলবে? শান্ত অসহায় ভাবে নবনীতার দিকে চাইল। নবনীতা নির্বিকার, তার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। শারমিন বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু জসিম সাহেবকে নিয়ন্ত্রণে আনা গেল না। তিনি বেশ চটে গেছেন, এমনকি বিয়ে ভেঙে দেবার হুমকিও দিচ্ছেন। এই প্রথম শান্তকে দিশেহারা লাগছে। এতদিন চোর ছ্যাচরের পেছনে ঘুরেছে, কই এমন তো দুদুল্যমন পরিস্থিতিতে পড়েনি। তবে এত কিছুর মাঝে একটি ব্যাপার নিশ্চিত, জসিম সাহেব পুলিশ অপছন্দ করেন। কথা হচ্ছে অপছন্দ সত্ত্বেও বিয়েটা পাকাপাকি হলো কি করে? এর মাঝে একটি ঠান্ডা পানি ভর্তি গ্লাস নবনীতা এগিয়ে দিল তার দিকে। চোখের ইশারায় বোঝালো সে যেন পানিটুকু পান করে। শান্ত বিনা বাক্যে পানিটুকু পান করলো। সত্যি পিপাসা পেয়েছিল। জসিম সাহেবের হুমড়ি তুমড়িতে গলা শুকিয়ে সেগুন কাঠ হয়ে গিয়েছিল। এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে নবনীতার কাছে গ্লাস এগিয়ে দিতেই নবনীতা শীতল কণ্ঠে বলল, বাবা উনি পানি খেয়েছেন, এবার অকল্যাণ হবে না, শান্ত হও। একই প্রেসার আরো বাড়ানোর মানে নেই। কিন্তু পানি তো খাবার না। হ্যাঁ, পানি খাবার নয়, কিন্তু ওনার পেট ভরেছে। আর যাকে তোমার অপছন্দ তাকে পাত পেরে খাওয়ানোর মানে নেই। অর্থ, অন্ন উভয় নষ্ট। সামনে আমার বিয়ে, টাকা জমিয়ে রাখো। আর আপনি বসে আছেন কেন? উঠুন, বাসায় যাবেন না? নবনীতার কথায় ঘুর কাটল। জসিম সাহেবের হুমড়ি তুমড়ির অন্ত ঘটেছে। তিনি গড়গড় করছেন, কিন্তু নিঃশব্দে। সেই ফাঁকে উঠে দাঁড়ালো শান্ত, মৃদু কণ্ঠে বলল, আসি, আসসালামু আলাইকুম বলেই হাঁটা দিল সে। শারমিন বেগমের ইশারাতে নবনীতা তার সাথে যেতে বাধ্য হল। ঘরের মেহমানকে দরজা অবধি এগিয়ে দেওয়া আন্তরিকতা, ভদ্রতা, যা নবনীতা করতে বাধ্য। কে এই নিয়ম বানিয়েছে জানা নেই, তবে যেই বানাক অতি বিরক্তিকর নিয়ম। ফর্মালিটি বজায় রাখতে শান্ত কণ্ঠে বলল, সাবধানে যাবেন। নবনীতা শোনো, জি। তোমার বাবাকে বলো আমি মানুষটা এতটা খারাপ নই। হয়তো তার পছন্দের স্কেলে পদার্পণ করতে পারবো না, কিন্তু তার মেয়েকে আগলে রাখায় কমতি রাখবো না। আর উনি বিয়েতে বাগড়া দিলে তোমাকে তুলে নিয়ে হলেও বিয়ে করব। শান্তর কথা শুনে চমকে গেল নবনীতা। চোখ জোড়া বিস্ফোরিত হলো। মস্তিষ্কে কথাটা ধারণ করতে সময় নিল। আবার কণ্ঠে বলল, হুমকি দিচ্ছেন? আমি কি গুন্ডা? হুমকি না ফ্যাক্ট বলছি। এখন ভেতরে যাও, কাল সকালে আসবো। কেন? বারে হবু বউকে কলেজ পৌঁছাতে। স্বামী হিসেবে এটা তো আমার দায়িত্ব। নবনীতার ভ্রু কুচকে গেল। পদে পদে সে ভিড়মি খাচ্ছে। সকালে তো স্বাভাবিক ছিল মানুষটা, এখন এমন অস্বাভাবিক আচরণ কেন করছে? উদ্বিগ্ন স্বরে বলল, আপনার শরীর ঠিক আছে তো? সকাল অবধি ঠিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক নেই। জটিল একটা রোগের লক্ষণ দেখা যাচ্ছে। কি রোগ? তুমি রোগ। বলে শব্দ করে হাসতে লাগলো শান্ত। শান্তর এই রসিকতা এখন সহ্যের বাহিরে চলে যাচ্ছে নবনীতার জন্য। ফলে এক মুহূর্ত সে দাঁড়ালো না, হন হন করে চলে গেল অন্দরমহলে। শান্ত তাকিয়ে রইল নবনীতার যাবার পানে। তার ঠোঁটে এখনো হাসি অক্ষত। ঘাড় তুলে আকাশের দিকে তাকালো। আজকের সন্ধ্যাটা ভালো ছিল। এমন সন্ধ্যা আরো পাওয়া গেলে মন্দ হতো না। 15 বার কলিং বেল বাজানোর পর দরজা খুলল র্যাবা। তার হাত একটু বোঝাই যাচ্ছে ভাত খাচ্ছিল। জীর্ণ শীর্ণ অর্ধেক উচ্চতার মেয়েটি বয়স শান্তর অর্ধেক, কিন্তু বুদ্ধি তার যেন হাওয়াই জাহাজ চালায়। হানা বেগমের একনিষ্ঠ সেনাপতি সে। শান্ত বিনা বাক্যে ঘরে প্রবেশ করলো। জুতা খুলতে খুলতে বলল, তুফানের আপডেট কি? কোনো আপডেট নেই। আমার খেপার ঢোল হয়ে আছে, খাই নাই, কইছে খাইব না। আজও কি কারণ ভাবি? না ভাবি না, আপনি। আমি? হুম। কেন?
আপনার বিয়ে আজ থেকে গুইনে গুইনে 9 দিন পর, কিন্তু আপনি ঘরের নাই। আজকে আপনার বইয়ের শাড়ি কেনার কথা ছিল, ভুলে গেছেন? ওসব ক্যান্সেল। হ্যাঁ, রাবার মুখে চিন্তা, উদ্বিগ্নতা, কৌতূহল, চমক সব অনুভূতির বহিঃপ্রকাশ দেখা গেল। সে হাঁ করে তাকিয়ে আছে। শান্ত উত্তর দিল না। সে সরাসরি ভিতরে চলে গেল। ঘরের একেবারে শেষ ঘরের আগের ঘরটি হানা বেগমের। ভদ্রমহিলার বয়স 60-এর কাছাকাছি। এই বয়সে সাধারণত বিধবা নারীরা নরম হয়ে যায়, তাদের তেজের অগ্নিশান্ত হয়ে যায় জ্বর পরে কর্তৃত্বের প্রবাহমান নদীতে। কিন্তু হানা বেগমের ক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি। তিনি এখনও বজ্রের মতো কঠোর, বটবৃক্ষের ন্যায় অটল। তার হাড্ডির জোর কমলেও তেজের জোর কমেনি। শান্তর কাছে তার মা মাদার বাংলাদেশ। তার কিছু কারণ অবশ্যই আছে। প্রথম কারণটি তার সাহস। হানা বেগমের বয়স তখন 8 বছর। দেশে তখন অরাজকতা, পাক বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ দেশ। নারী এবং শিশুর অবস্থা সবচেয়ে করুণ। সে ওর পরীক্ষা দেশে। সব বোনেরা নানা বাড়ি গিয়েছিল ঘুরতে। সপ্তাহখানিক পরেই জানা যায় গ্রামে পাক বাহিনী ঘাঁটি করেছে। এতগুলো মেয়েকে তখন সে স্থানে রাখা মোটেও নিরাপদ নয়। কিন্তু কোথায় পাঠাবে? রাস্তায় গেলেই তো পাক বাহিনীর তাণ্ডবতার শিকার হবেন। তাই তো নানা জামশেদ আলী সব নাতি মেয়েদের কচুরিপনার পুকুরে লুকিয়ে থাকার পরামর্শ দিলেন। আষাঢ়ের রাত, প্রবল বর্ষণের মাঝে কেবল নাকখানা উঁচিয়ে সকালে ডুবেছিল ওই পানা পুকুরে। পাক সেনারা কিছু তাগড়ায় যুবক বন্দুক হাতে এসেছিল বটে। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও তারা কিন্তু কাউকেই পায়নি। ঘরে কেবলই বৃদ্ধ জামশেদ আলী। তাই দয়া করে তাকে প্রাণ ভিক্ষা দিয়েছিল। সারা রাত নিঃশব্দে সেখানেই কাটে। সকালে যখন পানি থেকে তাদের তোলা হয়, শরীর ফ্যাকাশে হয়েছিল ছোট্ট হানা বেগমের। এই গল্প প্রায়শই শুনেছে শান্ত। তাই মাদার বাংলাদেশ আখ্যাটি তারই দেওয়া। আর দ্বিতীয় কারণ, মার অসীম ধৈর্য। শান্ত তখন 6 মাস। আরিফিন সাহেবের মৃত্যু ঘটে, অপঘাতে মৃত্যু। রাতে ফেরার কথা, অথচ মানুষটি ফিরল না। 2 দিন পর তাকে পাওয়া গেল ম্যানহোলে মৃত। চূড়াঘাতে ঝাঁঝরা শরীরটি অনিমেষ চোখে দেখছিলেন হানা বেগম। তার সাজানো জীবনটা মুহূর্তেই গুড়িয়ে গেল, কিন্তু তিনি হাঁটু ভাঙেননি। শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছেন। ছেলে দুজনকে মানুষ করেছেন, ফলে তাকে মাদার বাংলাদেশ নামটি দেওয়া অস্বাভাবিক নয়। শান্ত দীর্ঘশ্বাস ফেলে কড়া নাড়ল হানা বেগমের রুমের দরজায়। ভেতর থেকে হানা বেগমের রাশভারীর স্বর কানে এলো। কোথায় ছিলে সারাদিন? ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে শান্ত বলল, একটা কাজে বেরিয়েছিলাম। তোমার না ছুটি? ছুটিটা ডিআইজি স্যার ক্যান্সেল করিয়ে দিয়েছেন। মানে বিয়েটা 10 নয় 25 দিন পর হবে। কথাটি শুনে হানা বেগমের ভ্রুযুগল এক বিন্দুতে এলো। সাথে সাথে তিনি ফোনটা হাতে নিলেন। শান্ত সেখানে দাঁড়ালো না। দাঁড়ালে বজ্রাঘাতে তাকে শহীদ হতে হবে। এখন শহীদ হবার পালা আজমল সাহেবের। ঘর থেকে বের হতে হতে কানে এলো, আজমল, তোমার সমস্যা কি? আমার ছেলে কি তোমার জন্য চিরকুমার থাকবে? না, আমি মোটেই শান্ত হব না। তুমি মোটেই কথা বলবে না, আমি শুনছি না। নিগুড় রাত। আকাশে তখন পূর্ণ চন্দ্রমা। মেঘহীন কালো আকাশের বুকে নিজেকে পূর্ণভাবে উজাড় করেছে সে। এত স্নিগ্ধ আলোতেও রাতের আধার কাটল না। জনশূন্যহীন রাস্তায় হাঁটছে নবনীতা। এত রাতে হাঁটতে তার প্রচন্ড ভয় করছে। গা শিরশির করছে। শুষ্ক পাতার মর্মর শব্দ একটু পরপর আত্মাকে নাড়িয়ে দিচ্ছে। এখানে ছায়াও যেন নিজের শত্রু। হঠাৎ কারোর তীব্র চিৎকার শুনতে পেল সে। শব্দটি শির দ্বারাই হিম ধরিয়ে দিল। উৎস খোঁজার কৌতূহল হলো, ভয় করছে, কিন্তু কৌতূহল নামাতে পারল না। একটু এগিয়ে যেতে দেখল সে মাস্ক পরিহিত ব্যক্তি। নিষ্ঠুরতার সাথে গলা চাপছে একটি মেয়ের। মেয়েটিকে চিনে নবনীতা। মেয়েটির নাম দুলা। দুলা হাত পা ছুড়ছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সে। অপরদিকে নবনীতার মনে হলো তার পা কেউ আটকে রেখেছে। সে চাইলেই এগোতে পারছে না। চিৎকার করতে চাইলেও কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। ক্রমাগত ঘামছে সে। এর মাঝে সেই মাস্ক পরিহিত ব্যক্তির সাথে চোখাচোখি হলো তার। সে তীক্ষ্ণ দৃষ্টি যেন ক্ষতবিক্ষত করছে নবনীতাকে। সাথে সাথে চোখ মেলল নবনীতা। তার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে আছে। আশপাশে তাকাতেই দেখলো সে তার ঘরে। তবে এটা কি স্বপ্ন ছিল? বাহিরের প্রকৃতিতে এখনো আলো পৌঁছায়নি। ছায় ডাঙ্গা আকাশে এখনো চাঁদখানা দেখা যাচ্ছে। কোকিল কুহু ধ্বনি কানে মৃদু মন্দা বাতাসে মিশে আছে। নবনীতা উন্মুক্ত চুলে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। তার শরীর এখনো ঐষধ কাঁপছে। এমন স্বপ্নগুলো ভয়ঙ্কর হয়।
তার মস্তিষ্ককে অকেজো করে ফেলে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সে। এমনটা যে প্রথম হচ্ছে তা কিন্তু নয়। নবনীতার স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পারে যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। সুরসের কাছে ঘটনাটি প্রথমে ছিল কেবলই একটি কাকতালীয় ব্যাপার। প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দেখত, একেবারে তুচ্ছ ঘটনা। বাবার টাই হারিয়ে ফেলেছে, মা হোঁচট খেয়েছে, নিঃসব স্যারের পিটুনি খেয়েছে। এরপর থেকে এই ঘটনাগুলো জটিল হতে লাগলো। যেমন একদিন দেখেছিল মা রান্না করতে যেয়ে গরম তেলের কড়াই উল্টে ফেলেছেন, এবং হলো তেমন। মা সত্যি এমনটা করে ফেলেছিলেন। ফলে তার হাতের চামড়া ঝলসে গেল। প্রথমে নবনীতার কাছে ঘটনাগুলো গুরুত্বহীন মনে হতো, কিন্তু ঘটনা তখন জটিল হলো যখন সে দেখেছিল তার দাদার মৃত্যু। দাদা বহুদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার হার্টের ব্যামো ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হলো। বৃদ্ধ মানুষ অসুস্থ হবেন অস্বাভাবিক নয়। চিকিৎসার এক পর্যায়ে তার শরীর সুস্থ হয়ে গিয়েছিল। ফলে আবার তাকে বাড়ি ফেরত আনা হলো। বাড়ি ফেরত আনার রাতের নবনীতার স্বপ্ন দেখলো দাদা মারা গেছেন। প্রিয়জনের বিয়োগে কেউ মেনে নেয় না। সুরসিও স্বপ্নটি মানতে পারল না। ঘুম থেকে ওঠা মাত্র তার শরীর ঘেমে নিয়ে একসার। ঘরমাক্ত কপাল থেকে ঝরছে বিন্দু বিন্দু ভয়। বাবা মাকে জানাতেই জসিম সাহেব স্বপ্নের অর্থ বই বের করলেন। অনেক ঘাটাঘাটি করলেন তিনি, কিন্তু আশাহত হলেন। কারণ দাদার মৃত্যু দেখলে কি ঘটে সেই উত্তর তার বই দিতে বাধ্য। ফলে প্রাণপ্রিয় কন্যাকে সান্ত্বনা বাণী দিয়ে বললেন, আসলে তুমি তো তোমার দাদাকে খুব ভালোবাসো, তাই এমন উদ্ভট স্বপ্ন দেখেছো। কিন্তু দাদা তো এখন ভালো আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, স্বপ্ন তো স্বপ্ন, ভোরের স্বপ্ন সঠিক হয়। তুমি তো বিকেলে দেখেছো, বিকেলের স্বপ্ন শয়তান দেখাই। তাই এখন যে আসরের নামাজ পড়ে ফেলো, দেখবে শান্তি লাগবে। কিন্তু বাবা, এই স্বপ্ন না, বাস্তব। আরে মা, কোনো স্বপ্নই স্বপ্ন থাকে না, সব বাস্তবই হয়। তুই বরং নামাজ পড়, আর আমি একটা সদগা দেবার ব্যবস্থা করি। বাবা কিশোরী নবনীতার কথা বিশ্বাস করলেন না। নবনীতাও আর ঘাটালো না। ভাবল সবাই তো স্বপ্ন দেখে, তার স্বপ্নটা বোধ হয় তেমনই। কিন্তু সব চিন্তা ভুল প্রমাণিত হলো যখন সত্যিই ভোরের দিকে দাদার শীতল দেহটা বাবা আবিষ্কার করলেন। সেদিন থেকে নবনীতা নিশ্চিত হলো তার স্বপ্নে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে। সে যে বিষয়টিকে নিয়ে খুব চিন্তিত থাকে, অথবা যাকে নিয়ে খুব বেশি চিন্তা করে, তাকে নিয়ে সে স্বপ্ন দেখে। এর প্রমাণ অহরহ পেয়েছে সে যে শুধু দাদা, নিয়ন এবং দুলার মৃত্যু দেখেছে তা কিন্তু নয়। এর পূর্বেও সে মৃত্যু দেখেছে, অতি প্রিয় একজনের মৃত্যু দেখেছে সে। যখন সে দুঃস্বপ্নটা সত্যি হয়েছিল, হাতের তালুতে বিন্দু বিন্দু অভিমান মুছেছিল সে। কিন্তু আজও তার হৃদয় কঠিন হতে পারেনি। আজও সব জানা সত্ত্বেও তার ভয় হয়, নিজেকে অসহায় মনে হয়, চিন্তা শক্তি বিনষ্ট হয়ে যায়। ফলে মুহূর্তের জন্য সে ভুলে যায় তার আরও একটি ক্ষমতা আছে, তা হলো স্বপ্ন পরিবর্তন ক্ষমতা। ক্ষমতাটি খুবই একটা পুরাতন নয়, আবার একেবারে সদ্য জন্মানো নয়। 2 বছর যাবৎ এই ক্ষমতা অর্জিত হয়েছে। সামান্য পরিবর্তন সে করতে পারে, কিন্তু সেই পরিবর্তনের ফলে স্বপ্নের ঘটনার বিস্তার পরিবর্তন ঘটে। যেমনটা ঘটেছিল সন্তান ঘটনায়। লোকটিকে কেন বাঁচালো এই বিষয়ে সঠিক জানা নেই নবনীতার। হয়তো সেখানে একটি ছোট বাচ্চা ছিল, হয়তো শান্তর উপর দয়া হয়েছিল, নবনীতা জানে না। তবে এটুকু নিশ্চিত, সে দুলাকেও বাঁচাতে চায়। উপায় একটি, তাকে ঘুমাতে হবে, আবার একই স্বপ্ন দেখতে হবে। মনে মনে সিদ্ধান্ত নিল, এবার স্বপ্নে সে দেখবে সে মাস্ক পরা মানুষটিকে জুতা খুলে মেরেছে। জুতা খুলে মারতেই ব্যক্তিটি ভ্যাবাচাকা খেয়ে যাবে। মুহূর্তের জন্য সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলবে। ফলে দোলা পালানোর সুযোগ পাবে। যা ভাবা তাই কাজ। এখনো সূর্যের কিরণ প্রকাশিত হয়নি, ফলে এখনই ঘুমাতে হবে। কিন্তু গুল বাঁধলেও অন্য জায়গায়। যে না ঘুমাতে যাবে অমনি জসিম সাহেবের হুঙ্কার কানে এলো। হুঙ্কার কানে আসতেই ছুটে গেল নবনীতা। বসার ঘরে যেতে দেখলো ফ্লোরে অবহেলায় ফেলে রাখা পানিতে হুজট খেয়েছেন জসিম সাহেব। ব্যথায় কাতরাচ্ছেন রীতিমতো। কন্যা হিসেবে বাবার সেবা শুশ্রূষা করাটা এখন অতীব জরুরি। তাই ঘুমানোর প্ল্যান আপাতত ক্যান্সেল। শান্ত রাতখানা ঘুমিয়ে কাটলো। বিনিদ্র চোখ জোড়ায় ছলকে উঠছে ক্লান্তি। কখনো আধারের ছায়ের রং শুষে সূর্যি মামা নিজেকে প্রকাশিত করে ধরণীকে আলোকিত করেছে জানা নেই। তার প্রকৃতির রং বদলে বিন্দুমাত্র আগ্রহ নেই। তার সমস্ত চিন্তা জুড়ে রয়েছে শুধু এই আত্মহত্যার মোড়কের খুন্তি এবং তার সাথে নবনীতার যোগসূত্র। সুইসাইড নোটে কেন নবনীতার নাম? নিয়ন্ত হার্ট ফেলিউরে মারা গেছে। তাহলে খুনটা হলো কি করে?
শান্তের ধারণা খুনটা দুইভাবে হতে পারে। এক, খুনি নিয়নের পরিচিত কেউ, ফলে তার সাথে ঘুরতে বের হবার নামে তাকে ব্রিজের কাছে নিয়ে যেয়ে ধাক্কা দিয়েছে। হয়তো নিয়নের পূর্ব থেকে হার্টের ব্যায়াম ছিল, ফলে সে ভয়ের কারণে হার্ট অ্যাটাক করেছে। দুই, তাকে অপহরণ করে ভয় দেখিয়ে খুন করা হয়েছে, পরে লাশ ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে। দুটি ঘটনাটিতেই অ্যালিবাইয়ের ব্যাপার চলে আসছে। সামনে থাকা হোয়াইট বোর্ডে সে একে একে সব খটকাগুলো লিখছে। মোটিভের স্থানটি শূন্য, তীর চিহ্ন দিয়ে সকলের নামও সে লিখেছে। সুইসাইড নোটে সে শুধু নবনীতার নাম ছিল না, ছিল মোট 6 জনের নাম। ছিল দোলা, শ্রীবাস, বিভা, আকাশ, সময় এবং নবনীতা। সকলের সাথেই মোটামুটি কথা হয়েছে, কিন্তু কারোর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় হয়নি। কেবল নবনীতাই তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, তাও আংশিক বিশ্বাসযোগ্য বলে ধারণা শান্তর, কারণ স্বপ্নে ভবিষ্যৎ দেখাটি অবাস্তব বিষয়। শান্ত গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। রহস্যের সমাধান করতে হবে, তাও অতি সত্বর, কারণ বিয়ে মাত্র 15 দিনেই পেছানো হয়েছে। উপরন্তু আজমল সাহেব মাথা খাচ্ছেন। মোটামুটি মাদার বাংলাদেশ থেকে বেশ ভালোভাবেই বাংলা ওয়ার্স হলো তার, তাই তড়িৎ গতিতে ফোন দিয়ে আপডেট চাইলেন। মামুন স্যারের সাথেও একবার কথা বলতে হবে তার, তবে এখন ঘুমানো প্রয়োজন। নিদ্রা এবং ক্লান্তিতে মস্তিষ্ক এখনো অচল প্রায়, তাই মার্কারটা রেখেই বিছানার দিকে পা বাড়ালো শান্ত। তখনই ফোনটা বেজে উঠল তার। ইরশাদের নামটা ভাসছে স্ক্রিনে। ফোনটা রিসিভ করতেই তার ভীত কণ্ঠ কানে এলো। স্যার, ডিসি স্যার কেস ক্লোজ করতে বলেছেন। এইমাত্র তিনি ফ্যাক্স পাঠালেন। কথাখানা শুনতেই একজ ক্লান্ত মস্তিষ্ক নড়েচড়ে উঠল। নিউরনের কোষ দেহ যেন প্রবল শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হলো। সে দৃষ্টি ঘোরালো ঘড়ির দিকে। ঘড়ির ছোট মোটা কাঁটাসি 7টার ঘরে আস্তানা গেড়েছে ক্ষণ সময়ের জন্য। এত সকালে ডিসি সাহেব ফ্যাক্স করবেন, ব্যাপারটা হজম হচ্ছে না। প্রচণ্ড বিস্মিত হয়েছে, সেই সাথে তীব্র কৌতূহল তাকে জেগে ধরেছে। কৌতূহল মেটাতে গম্ভীর স্বরে শুধালো, কেন? সেভাবে কিছু জানি না স্যার। সকালে আমি তার ফ্যাক্স পাই। ফ্যাক্সটা বাসা থেকে করেছেন, তাও আবার পার্সোনালি। পার্সোনালি? হ্যাঁ স্যার। উনি কারণ কি বলেছেন? বলেছেন ক্রাইম ব্রাঞ্চের এত সময় নষ্ট করার জন্য উনি লজ্জিত। পুত্র সুখে ক্ষণ সময়ের জন্য তিনি ভাবুক হয়ে পড়েছিলেন, তাই তো সত্য চোখের সম্মুখে দেখেও দেখেনি। ওনার ছেলের পূর্ব থেকেই হৃদরোগ ছিল, চিকিৎসাও চলছিল। তাই ময়নাতদন্ত যখন মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছে, তখন উনি ওনার এই ভুল বুঝতে পারেন, তাই এই কেসটা ক্লোজ করতে চান। তার ছেলে মারা গেছেন, এটা সত্যি। এখন এই মৃত্যুকে নিয়ে কোনো প্রকার জাল ঘোষণা হোক উনি চান না। যদি পুলিশ এরপর তদন্ত করেন, তাহলে তিনি তার ক্ষমতা পূর্ণ ব্যবহার করবেন। উনি ফ্যাক্সে লজ্জিত শব্দটি উল্লেখ করেছেন? জি স্যার। নয়তো বলছি কি, প্রথমে তিনি লজ্জিত শব্দটি লিখেছেন, তারপর হুমকিও দিয়েছেন। বুঝলাম, কিন্তু খটকা তো থেকে যাচ্ছে ইরশাদ, সেটার কি করব? আমারও সন্দেহ হচ্ছে স্যার। ডিসি স্যার আমাদের কেসটা অফিসিয়ালি দিয়েছিলেন, কারণ আজমল স্যার আমাদের রিকমেন্ড করেছিলেন, আর আমরা সবাই তাদের দহরম মহরম কথা জানি। দূর সম্পর্কে শ্যালক বিদেয় আজমল স্যারও একেবারে সব ছেড়ে গতকাল ছুটি নিয়েছিলেন। তাহলে এখন এত পার্সোনালি ফ্যাক্স করার মানে কি, তাও এত সকালে? আচ্ছা স্যার, ওনাকে কেউ হুমকি দিল কি? হুমকি? ডিসিকে কে হুমকি দিবে? ইরশাদ শান্তর প্রশ্নে একটু থামলো, তারপরে গলা খাদে নামিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, পুরনো শত্রু যার কাছে তার কোনো গোপন রহস্য সিন্দুকবন্দি ব্ল্যাকমেলই করতে পারে। ক্রাইম ফিল্ম দেখেছ রাতে? আগে স্যার। কিভাবে বুঝলেন? তোমার রহস্যের সিঁড়িতে পা রাখা দেখে অনুমান করলাম। অমন ক্রাইম ফিল্ম দেখলে সবাই নিজেদের ফেলুদা আর ব্যোমকেশ ভাবে। আপাতত এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। কেস ক্লোজ মানে কেস ক্লোজ, এখানেই সমাপ্তি। নাকে সর্ষে তেল মাখো আর ঘুম দাও। তাহলে বলছেন আর কিছু করব না? আমি তো ভেবেছিলাম আপনি বলবেন ডিসি স্যারের ফোন ট্যাপ করতে। পাগলে কামড়িয়েছে নাকি হোঁচট খেয়ে অর্ধ মস্তিষ্ক দান করেছ? ডিসি স্যারের ফোন ট্যাপিং উইদাউট পারমিশন মানে সুখে থাকতে ভূতের কিল খাওয়া। একবার ধরা খেলে আন্দামানেও জায়গা হবে না। তাই বলছি, নিজের কাজু বাদামের সাইজের মস্তিষ্কটিকে আজকের জন্য রেস্ট দাও। এমনি ছুটির দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও। ব্যাপারটা দুঃখজনক, এত বয়স অথচ একটি নারী সঙ্গ জুটল না তোমার জীবনে। আর তুমি কিনা দুঃখ না পেয়ে নববধূর মতো লজ্জা পাচ্ছ, সে মনিও। স্যার, আপনিও তো সারাটা জীবন সিঙ্গেল ছিলেন।
শেষমেশ আপনার আম্মা আপনার জন্য মেয়ে খুঁজেছে। আর একটা কথা, আমার বয়স আপনার চেয়ে কম। হ্যাঁ, আমি সিঙ্গেল, কারণ সেটা আমার চয়েস, অপশন না। আর ভুলে যেও না, সামনের মাসেই আমার বিয়ে হচ্ছে। এখন ফোন রাখো আর কোলবালিশ জড়িয়ে কাঁদো, সেটাই তোমার প্রাপ্য। বলেই ফোনটা রেখে দিল শান্ত। এরশাদ কিছু সময় নিজের ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। তার সত্যি এখন বেশ দুঃখ বোধ হচ্ছে। জীবনের 27টা বসন্ত কেটে গেল বিনা নারীর সঙ্গে। ব্যাপারটা সত্যি দুঃখজনক। 13/6 ছোট কেবিনে লোকের সমারোহ ঘটেছে। লোকের গ্যাদারিংয়ে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে গিয়েছে। দুটো ব্যাড সোফায় বিন্দু পরিমাণ স্থান নেই বসার। শহরের একজন আত্মীয় বোধহয় বাদ নিয়ে যে জসিম সাহেবকে সমবেদনা জানাতে আসেননি। জসিম সাহেবের মাজায় বেশ ব্যথা পেয়েছেন। শুধু তাই নয়, তার হাড় নড়ে গিয়েছে। 1 মাস বেড রেস্টে থাকতে হবে হাড় নিজের আগের স্থানে যাওয়ার জন্য। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।